স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মেহেদী। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায় সাজা বহাল থাকলো দেলোয়ার হোসেন সাঈদীর, তবে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাবন্দী থাকতে হবে তাকে। আজ এমনি রায় দেন আপিল বিভাগ। এ নিয়ে আজকের আলোচনা সংখ্যাগরিষ্ঠতার রায়। কথা বলতে স্টুডিওতে আছেন লেখক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম এবং ডেইলি ইন্ডিপেন্ডেন্টের বার্তা সম্পাদক মীর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের। আমি প্রথমেই আফসান ভাই আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে রায়টি হলো দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের ক্ষেত্রে আপিল বিভাগের ক্ষেত্রে, সেই রায়টি নিয়ে সারাদিন সে নানা রকম কথা হয়েছে। আমরা আপনার মন্তব্য, পর্যবেক্ষণ, বিশ্লেষণ জানতে চাইবো। না, আমার কাছে মনে হয়েছে যে রায়টা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন দিয়েছে, অথবা আমাদের মেনে নিতে হবে, এটার পরে কোনো কথা চলতে পারে না। গত 1-1.5 বছর ধরে আমাদের বিচার বিভাগই অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং সেটা উকিলদের থেকে হয়েছে, সাংবাদিকদের থেকে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে হয়েছে। আমার মনে হয় এটা কাম্য না। তো আমার মনে হয়, যদিও সবাই বলছেন যে আমাদের কাম্য ছিল না, আমরা প্রত্যাশা করিনি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এইটা অ্যাপিল বিভাগ, দেশের সর্বোচ্চ আদালতের রায়, আমাদের কিছুটা হলেও আমাদেরকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, যেটা লোকজন বলছে যে এটাতে দেলোয়ার হোসেন সাঈদী মানে কম কোনো ক্রিমিনাল হয় না। যেটা হয়েছে, বিচার বিভাগ মনে করছে যেসব পয়েন্টস অফ ল তার সামনে উপস্থিত করা হয়েছে তার ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া যায় না, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এতে আমি কোনো সংকটের কোনো কারণ দেখি না। ডক্টর আফসান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনি যখন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা, অনাস্থা এবং নানা ধরনের প্রশ্ন তুলছিলেন, তখন সংসদে পাশ হচ্ছে, এই মুহূর্তে সংসদে পাশ হয়েছে ষোড়শ সংশোধনী বিল, যেখানে বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানছি। ইলিয়াস ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন যে সংসদে তো বিলটি পাশ হয়ে গেল, আমরা যতদূর জেনেছি 328 এবং 0 ভোটে বিলটি পাশ হয়েছে। এই সম্পর্কে আমাদের আরেকটু বলবেন জনাব ইলিয়াস হোসেন। খালেদ, আপনি যেটি বললেন যে ভোটের ফলাফলের কথা, বিভক্তি ভোটে এটি হচ্ছে যে 328 আর 0, এটি মূলত আপনার দফার যেটি টাইটেল রয়েছে সেটি এবং যে প্রিয়াম্বেল রয়েছে সেটি, ওটির জন্য যে ভোটটি হয়েছিল সেখানে 328 এবং 0, এবং বাকি দফাগুলোর জন্য আরেক দফা ভোট হচ্ছে। এখনো লবিতে 5টি বুথ বসানো হয়েছে, একটি হ্যাঁ না ভোটের জন্য আর 4টি হ্যাঁ ভোটের জন্য। দ্বিতীয় দফায় সেখানে ভোট হচ্ছে এই মুহূর্তে, এবং বেশ উৎসাহ আনন্দ নিয়েই সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন। এই পর্যায়ের শেষ হলে এটার ফলাফলটি যখন আবার স্পিকার জানাবেন, তারপরে এটা আনুষ্ঠানিকভাবে পাস ঘোষণা করবেন এখানকার আজকে স্পিকার। জনাব ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যখন বিলটি পাস হয়ে এটি আইনে পরিণত হবে এবং ষোড়শ সংশোধনী সংবিধানে সংযুক্ত হবে। আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো যে আপনি আমাদেরকে জানাবেন। ব্যারিস্টার তানজিবুল আলম, আবারও আমরা ফিরে আসি যে দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের ব্যাপারটিতে। আমিও সাদামাটাভাবে আপনার কাছে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। ডক্টর আফসান চৌধুরী তার মতো করে এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন, আমিও আপনার কাছে একটু আমার প্রতিক্রিয়া আগে আমি একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আজকে যে রায়টা হয়েছে সেটা হচ্ছে আসলে সংখ্যাগরিষ্ঠের রায়। সংখ্যাগরিষ্ঠের রায়ের মধ্যে কিন্তু এরকম ছিল না যে 3 কিংবা 2, এরকম 3-2 ছিল না। যেটা ছিল 5 জন জাজের মধ্যে একজন বলেছেন তার মৃত্যুদণ্ড বহাল রাখা উচিত, আরেকজন বলেছে তার অ্যাকুইটাল হওয়া উচিত, আর 3 জন বলেছে তার আমৃত্যু শাস্তি হওয়া উচিত, মানে জেল হওয়া উচিত। তো এইখানে যেই 2টা মামলার উপরে মূলত ইনফ্যাক্ট তার আপনার মৃত্যুদণ্ড বহাল রাখা হবে কি হবে না এই বিষয়টা বিচার্য ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ইব্রাহিম কুটির, আর একটা হচ্ছে আপনার ওই যে সাবেলার মামলাটা নিয়ে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা খুনের ঘটনা, দুটাতে 2 জন খুন হয়েছেন। তো ওরা যে এভিডেন্সটা প্রডিউস করেছে কোর্টের কাছে, ইব্রাহিম কুটির ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন যে ওই সময় 72-তে যে মামলাটা হয়েছিল, খুনের মামলাটা হয়েছিল, তখন ওখানে চার্জশিটও হয়েছিল, ওখানে দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না। আর সাবেলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যেই সাঈদীর কথা বলা হচ্ছে এই সাঈদী সেই না। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সাধারণত আপনার যখন আইডেন্টিটি নিয়ে একটা প্রশ্ন থাকে, তখন কিন্তু কোর্টের মনে যদি কোনো সন্দেহ জাগে, তাহলে কোর্ট সাধারণত ওই যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা সেটা দিতে চায় না। আর অন্য ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ওরা চার্জশিটের যে একটা কপি নিয়ে এসছে, গভর্নমেন্টের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে ওই চার্জশিটে আসলে কোনো অস্তিত্ব নাই, যেই চার্জশিটটা ওরা পরবর্তীতে আপিল স্টেজে দাখিল করেছে সেই চার্জশিটটা আদৌ কোনো রেকর্ড পাওয়া যায়নি। তো এই টোটাল সাম ইফেক্ট যেটা হয়েছে এই 2টা মামলার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা সন্দেহ তৈরি হয়েছে। তো সন্দেহ তৈরি হওয়ার ফলে কোর্টের মনে হয়েছে
যে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু শাস্তি দেওয়ার বিধানটা রাখা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি রায় হলে আমি খুশি হতাম, আমি বলবো যে এইদের যারা যুদ্ধ অপরাধী আছে তাদের ক্ষেত্রে যেই মানদণ্ডে আপনার দোষী সাব্যস্ত করা হয় সেটা কিন্তু নর্মাল যে মানদণ্ড সেটা কিন্তু না। কারণ আপনি যদি দেখেন আর্টিকেল 47 এতে বলা আছে যে তারা কিন্তু কোনো ধরনের মৌলিক মানবাধিকার যেগুলো আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, কোনোটারই প্রোটেকশন পাবে না। তো এখন তাদের ক্ষেত্রে যদি আমরা নর্মাল রুল অফ এভিডেন্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওদেরকে শাস্তি দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ একে তো ঘটনা ঘটেছে 42 বছর আগে, 40 বছর আগে, দ্বিতীয়ত এই ধরনের, এবং আমরা মামলায় শুরু করেছি অনেকদিন পরে। তো এই ক্ষেত্রে আপনি অন্যান্য ক্ষেত্রে একটা মার্ডার কেসে যেভাবে আপনি বিচার করেন সেই ক্ষেত্রে একই মানদণ্ড দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার ফাঁসি হওয়া উচিত ছিল। বাট যেহেতু আপনারা যেটা বললেন যে সর্বোচ্চ আদালতের রায় আমাদেরকে এটা মেনে নিতে হবে, তো এরপরে আসলে আমাদের আর কোনো কথা থাকে না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যদিও কাদের মোল্লার মামলার সময় একটা রিভিউ পিটিশন দাখিল হয়েছিল, কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে তখন বলা হয়েছিল যে রিভিউ আসলে মেইনটেনেবল না। আমিও তাই মনে করি, কারণ আমাদের সংবিধানে 103 ধারায় যে রিভিউ বিধানটা বলা আছে সেটা কিন্তু আপনার সাংবিধানিকভাবে ওই ক্ষেত্রে যদি মামলা হয়, কিন্তু এখানে যে বিচারটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা আইনের অধীনে এবং ওই আইনে রিভিউর কোনো বিধান নাই। তো এই ক্ষেত্রে বলা যায় যে গভর্নমেন্টের আর কোনো স্কোপ নাই একটা রিভিউ পিটিশন দাখিল করার। মুস্তাফিজ ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি সংবাদপত্রের সঙ্গে অনেক দিন ধরে আছেন, আজকে আপনার বিশ্লেষণ, পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি রায়টি সম্পর্কে? ধন্যবাদ খালেদ। আমি যেটা আমাদের অবজারভেশন, শুধু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, প্রথমত আমার গণজাগরণ মঞ্চের যে ব্যাপারটা, এটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম কাদের মোল্লার রায় হবার পরে, যখন আইসিটি রায় দিয়েছে, তারপরে যে ধরনের স্বতঃস্ফূর্ত সমাবেশ আমরা গণজাগরণ মঞ্চে লক্ষ্য করেছি, এবার কিন্তু সেই ধরনের মানে অত লোকের ভিড় ছিল না। আমরা কালকে সন্ধ্যা থেকে আমরা খবর পেয়েছি যে ওখানে গণজাগরণ মঞ্চের লোকজন যাচ্ছেন, পুলিশ যে গরম পানি ঢেলে দিল। সেই আজকে আবার হঠাৎ করে দেখা গেল যে তাদের উপরে পুলিশের যে ধরনের আচরণ। তো এই পুরো বিষয়টা একটা দিক রায়ের পাশাপাশি, যেহেতু এখানে আইনজ্ঞরা আছেন, ওনারা আইনের বিষয়টা ভালো বলতে পারবেন। আমি পর্যবেক্ষক হিসেবে সাইডলাইন্সে যে ইভেন্টগুলো সেগুলোর ব্যাপারে বলছি যে গণজাগরণ মঞ্চের এই বিষয়টি বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আমাদের, বিশেষ করে সংবাদকর্মী হিসেবে, যে এই মানে তার মানে কি এই যে সমর্থন কমে গিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে? নিশ্চয়ই তা নয়, কিন্তু এই ব্যাপারটা আমার মনে হয় যে একটু মানে বেশ কৌতূহলের উদ্রেক করেছে অনেকের। দ্বিতীয় হলো জামাতের, এর আগে জামাত এবং শিবির, আপনি নিশ্চয়ই জানেন, যে ধরনের রায় দেবার যখন ঘোষণা আসে যে কালকে রায় হচ্ছে, জামাত এবং শিবিরের কর্মীদের যে ধরনের তৎপরতা সারা দেশে এর আগের রায়গুলোর ক্ষেত্রে হয়েছে, এবার কিন্তু সেটা দেখা যায়নি। এবার আমরা দেখলাম যে পরিস্থিতি শান্ত, যদিও জনসাধারণ, বিশেষ করে আমাদের আমজনতা যারা, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল। কিন্তু গতবার ঢাকার আমার মনে আছে যে এই ধরনের রায়ে প্রতিটি মোড়ে মোড়ে আমি পুলিশের গাড়ি দেখেছি, বিডিআর এর গাড়ির টহল দেখেছি। এইবার সেই ধরনের সেই মাত্রাটা অনুপস্থিত ছিল। পাশাপাশি জামাতের বা শিবিরের সেই ধরনের তাণ্ডবের কিছুই লক্ষ্য করা যায়নি, বরঞ্চ কালকে জামাত এবং জামাতের পক্ষ থেকে আমরা যখন যোগাযোগ করেছি, বলা হয়েছে যে আমরা রায় দেখে তারপর আমরা পরবর্তী কর্মসূচি নেব, যেটা এটাও বেশ ইন্টারেস্টিং। তো আমার কাছে মনে হচ্ছে অনেকগুলি ইন্টারেস্টিং ঘটনার মধ্য দিয়ে। এবং আরেকটি ইন্টারেস্টিং দিক হচ্ছে খালেদ, আপনি দেখেন যে আজকেই কিন্তু সংসদে এই যে জাজদের রিমুভালের যে বিলটি, 16th অ্যামেন্ডমেন্ট বিল, সেটা পাস হলো। তো এটাও একটা মানে, যদিও কোইন্সিডেন্স, ডেফিনেটলি এটা তো আর মানে আমরা বলতে পারি না যে কোনো সাজানো কিছু, বাট অনেকেই কিন্তু সাজানো, এটা অনেকেই মানে, যদিও এটা মোটেও বলা ঠিক হবে না, এটা মানে রায়টা সাজানো বলছে, পাবলিক পারসেপশনের কথা বলছি, পাবলিক পারসেপশনে এই বিষয়গুলি এসছে। আমাদের কাছে রিপোর্ট করা, আমরা হয়তো সেটাই লিখব। মানে পারসেপশন ইজ রিয়েলিটি যদি আমরা ধরে নেই, তাহলে পাবলিক পারসেপশনে কিন্তু এটা আছে যে মানে রায়টা এরকম হলো, আবার সংসদে এরকম একটা হলো, যেটা মুস্তাফিজ ভাই যেরকম ফিল করেছেন, আমিও টেলিভিশন থেকে এটা ফিল করেছি যে মানুষজন এরকম আসলে মনে করছে। গণজাগরণ মঞ্চের কথা যখন বলছিলেন, আমরা চট্টগ্রামে আমাদের প্রতিনিধি হোসেন জিয়াদের সাথে একটু কথা বলি এবং সিলেট থেকে আলাদাদের সঙ্গেও একটু কথা বলতে চাইবো আমি, যে হোসেন জিয়াদ
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমের ক্ষেত্রে কেউ কি পুলিশ বাধা দিয়েছে, নাকি সেই কার্যক্রমের ক্ষেত্রে জনগণের স্বতঃস্ফূর্ততাই আসলে আগের মতো আর দেখা যায়নি, যেমনটি মুস্তাফিজ ভাই বলছিলেন? আসলে না, চট্টগ্রামে যেটি হয়েছে যে রায়ের পর মিছিল সমাবেশ করেছে সেই প্রেস ক্লাব এবং চেরাগি মোড় আশেপাশের এলাকাগুলোতে, এবং সন্ধ্যার পর একটি গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি মশাল মিছিল বের করা হয়। তবে সে মিছিলে পুলিশ বাধা দেয়নি। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু সহিংসতা করার মতো কিছু হয়নি সেখানে, সেহেতু তাদের আর বাধা দেওয়ার দরকার হয়নি। তারা শুধুমাত্র মিছিল এবং সমাবেশগুলো পর্যবেক্ষণ করেছেন এবং আশেপাশে টহল জোরদার করেছিলেন। আর যেটি বলছেন যে স্বতঃস্ফূর্ততার কথা, ঢাকায় যেমন বক্তারা বলছিলেন যে দুটি পক্ষ থেকেই আসলে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং আগের মতো স্বতঃস্ফূর্ততাও গণজাগরণ মঞ্চে আমরা দেখতাম। প্রায় 2-3 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্তরের মানুষ, সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করতেন। সেরকম হয়নি। শুধুমাত্র যারা নেতৃস্থানীয় ছিলেন এবং বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে যুক্ত সে ধরনের নেতাকর্মীরাই আসলে আজকে মিছিল এবং সমাবেশগুলো করেছেন। পক্ষান্তরে জামাত শিবিরের ও তেমন কোনো মিছিল বা বড় ধরনের সহিংসতা নগরীতে হয়নি। শুধুমাত্র বাকুলিয়া এবং মুরাদপুর এলাকায় একটা ঝটিকা মিছিল তারা বের করেছে এবং সেখান থেকে 2 শিবির কর্মীকে পুলিশ আটক করেছে। এছাড়া নগরী বা আশেপাশের জেলা উপজেলাগুলোতে যে ধরনের মিছিল হতো, মহাসড়কগুলোতে যে ধরনের সহিংসতা হতো এবং সে ধরনের সহিংসতার কোনো ঘটনা চট্টগ্রামেও ঘটেনি। জি, হোসেন জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু সিলেট থেকে আল আজাদ আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের পরিস্থিতি কেমন রায়টির পর থেকে কোনো এবং আগামীকাল হরতালকে সামনে রেখে কি ধরনের পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করছেন, জনাব আল আজাদ? আসলে এই রায়টা শোনার পর মানুষ থো বনে গেছে। সিলেটের মানুষ কোনোভাবেই এমন একটা রায় হবে কল্পনাই করতে পারেনি, যে কারণে কেমন যেন একটা অবস্থা হয়ে গিয়েছিল, কি মানুষ ভাবতেই পারছিল কি হলো। এই অবস্থায় গণজাগরণ মঞ্চ একটা মিছিল করেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে, আমার সাথে কথা বলেছে তারা, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ক্ষুব্ধ। সিলেটের পরিস্থিতি শান্ত ছিল। গণজাগরণ মঞ্চ একটি বিক্ষোভ সমাবেশ করেছে। জামাত শিবিরের অবস্থা আসলে তেমন ছিল না। তাদের সাথে আমরা কয়েকবার চেষ্টা করেছি যোগাযোগ করার রায় ঘোষণার পরপর, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা যায়নি। দুপুরে 1টার দিকে, 12:30 1টার দিকে হঠাৎ করে তারা মহানগরীর 2-3টা জায়গায় খণ্ড মিছিল করেছে, সমাবেশ করেছে, তবে খুব সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত, যে কোনো মতে একটা সেরে নেয়া। এক জায়গায় পুলিশের সাথে তাদের সামান্য ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আর কিছুই হয়নি। জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি। আফসান ভাই, আপনি যেহেতু পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন, সেহেতু আপনাদের তিনজনের কাছ থেকে জানতে চাইবো যে এই রায়ের একটা মানে লং টার্ম বা শর্ট টার্ম এফেক্ট বাংলাদেশের রাজনীতির উপর কি প্রভাব পড়তে পারে সেইটার আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।